আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমরা মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি। যখন খুব গুরুত্বপূর্ণ মনে করি তখনই আপনাদের সামনে হাজির হই। আমাদের মতামত, আমাদের ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের মতামত, ওপিনিয়ন জানতে চাই। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক দেবেন। এভাবে আমাদের শেয়ারিং জিনিসটা ডেভেলপ করবে। আর যে কোনো ক্রাইসিসে, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায়, ভালো অবস্থায় বা মন্দ অবস্থায়, সব অবস্থায় শেয়ারিংটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষ যখন আইডিয়া শেয়ার করে তখন মানুষের সাইনার্জি এফেক্ট আসে। অর্থাৎ আপনার সাথে দুইটা আইডিয়া আছে, আমার কাছে দুইটা আইডিয়া আছে। যখন শেয়ার করব তখন আমার হবে 4টা আইডিয়া, আপনার হবে 4টা আইডিয়া। সেজন্য আইডিয়া শেয়ারিং বা চিন্তার বিপ্লব এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ইস্যুটা হচ্ছে পুরাতন একটা ইস্যু। সেই ইস্যু নিয়ে আবার কথা বলতে হচ্ছে, কারণ ইস্যুটা আবার চলে আসছে যে ব্যবসা বাণিজ্যের সান্ধ্য আইন চালু হয়েছে। 7টার সময় সব দোকানপাট বন্ধ করতে হচ্ছে এবং দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে 7টার সময়। 7টার পরে মার্কেট একদম ফাঁকা হয়ে যায়, রাস্তাঘাটে লোকজন থাকে না, ফুটপাতে লোকজন থাকে না, মানুষ ঘরে ফিরে আসে। বলা হচ্ছে এইটা এনার্জি সেভের জন্য। তো আমরা দেখতে চাইবো এনার্জি সেভ হচ্ছে কিনা এবং এতে টোটাল ইকোনমিতে কি প্রভাব পড়ছে এবং আমাদের কি করা উচিত। আমাদের সিলেটের জন্য একটা স্পেশাল সমস্যা হচ্ছে, সিলেটে দোকানপাট খুলে 12টার পরে। 12টার আগে কখনো দোকানপাট খোলা হয় না। এবং দোকানপাট খোলার পরে যে কাস্টমার যারা আছে তারা সাধারণত অফিস আদালতে থাকে। অফিস আদালতের পরে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য পরে কাস্টমার বের হয়। ব্যবসা বাণিজ্য বা অফিস আদালত বন্ধ হওয়ার পরে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়, কেনাকাটা করে তারপর বাসায় ফিরে আসে। তার মানে হচ্ছে কাস্টমার বাজারে আসতেই 7টা বেজে যায়। আবার 7টায় সরকারি নির্দেশে দোকানপাট বন্ধ করতে হয়। এতে আমাদের লাভ কি হচ্ছে এইটা নিয়েই আমাদের কথাবার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে ব্যবসা বাণিজ্য, খুচরা দোকান, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান এরা অ্যাকচুয়ালি অর্থনীতির প্রাণ। এই জায়গা থেকে ফুটপাতের দোকানগুলোও আসলে ব্যবসার একটা প্রাণ। এই জায়গা থেকেই ব্যবসা পরিচালিত হয়। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সবই চলে এই দোকানপাটে, ফুটপাতে বিক্রি হয় বলে। বিক্রি যদি না হয় তাহলে এইসব প্রতিষ্ঠান চলে না। আবার এইসব প্রতিষ্ঠান থেকে মানুষ অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছে, একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও হয়েছে ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে। অর্থাৎ এইটা হচ্ছে ক্রিয়েটিভিটির একটা জায়গা, যেখান থেকে মানুষ তাদের ক্রিয়েটিভিটির চর্চা শুরু করে এবং এই চর্চার আশু ফলাফল আসে, বিশাল মেগা প্রতিষ্ঠান তৈরি হয় সারা বিশ্বে, যাদের হাজার হাজার এমপ্লয়ি থাকে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে বিশ্বের মানুষকে তাদের পণ্য এবং সেবা দিয়ে উপকৃত করে মানব সভ্যতা এগিয়ে নিয়ে যায়। আজকাল আমরা যে ফেসবুক দেখি বা এআই দেখি সবই কিন্তু এরকম ছোটোখাটো উদ্যোগ নিয়ে শুরু হয়েছিল, আজকে বিশাল প্রতিষ্ঠান হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। মার্কেটে মানুষ কখন কিনে? যখন প্রয়োজন মনে পড়ে। আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানুষ দেখে মনে করে যে এই প্রোডাক্টটা কিনলে তার একটা পারপাস সার্ভ হবে, তখন সেটা কিনে। আবার কিছু প্রোডাক্ট মানুষ মনে করে ঘর থেকে বের হয় যে এই প্রোডাক্টটা আমাকে কিনে নিয়ে আসতে হবে, সেজন্য কিনে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। কটলার প্রোডাক্টগুলোকে 4 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে কনভেনিয়েন্স গুডস, যেটা মানুষ বাধ্য হয়ে কিনে, চাল ডাল আটা রুটি এইসব জিনিস। আরেকটা হচ্ছে শপিং গুডস, যেটা মানুষ ঘুরে ফিরে কিনে, পছন্দ করে কিনে। একটা গায়ের শার্ট, পায়ের জুতা, এইসব জিনিস যেগুলো আছে মানুষ ঘুরে ফিরে কিনে এবং কেনার জন্য মানুষের সময়ের দরকার হয়। একদম যেটা অপছন্দের জিনিসপত্র মানুষ ব্যবহার করে না। আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে স্পেশালিটি গুডস। এই স্পেশালিটি গুডসও বিভিন্ন স্পেশাল ওকেশনে, স্পেশাল কারণে মানুষ কিনে, তার জন্য কেনাকাটা ঘোরাফেরার দরকার হয়। শপিং মলে ঘোরাফেরা করে তারপর কেনাকাটা হয়। শপিং মলে মানুষ ঘোরাফেরা যখন করে, ফুটপাতে যখন ঘোরাফেরা করে, বিভিন্ন প্রোডাক্ট মানুষের দৃষ্টি আকর্ষণ করে, প্রত্যেকেই এই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে
এবং আলটিমেটলি এই প্রোডাক্টগুলো মানুষ কিনে, তাদের পারপাস সার্ভ হয়, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, মানুষ সভ্যতা এগিয়ে যায়। আরেক ধরনের প্রোডাক্টের কথা বলেছেন আনসোল্ড প্রোডাক্টস, এটা মানুষ কিনতে চায় না কিন্তু বাধ্য হয়ে কিনে। তো এরকম যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে তার মধ্যে আমরা যদি দেখি তাহলে কনভেনিয়েন্স গুডস ছাড়া বাকি সব প্রোডাক্টের জন্য দোকানপাট খোলা রাখা দরকার, কাস্টমারদের ঘোরাফেরা দরকার, কাস্টমার পছন্দ করে প্রোডাক্টটা কিনবে সেই সুযোগটা থাকা দরকার, সময় থাকা দরকার কাস্টমারের হাতে। তারপর কনভেনিয়েন্স গুডসের মধ্যেও আপনার যদি দোকানপাট খোলা থাকে, মানুষ অনেক ধরনের জিনিস অ্যাড করে, তার প্রয়োজনের সাথে অনেক জিনিস অ্যাড করে তার জীবনযাত্রাকে আরও একটু ভালো করতে চায়, আর একটু উপভোগ্য করতে চায়, তার কস্ট সেভ করতে চায়, বিভিন্ন কারণে মানুষ উপকৃত হয় এবং করে থাকে। এই জিনিসগুলো আমরা চিন্তা করলে দেখা যায় যে মার্কেট বা মার্কেট প্লেস যদি ওপেন না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য হুমড়িকে পড়বে। আর ব্যবসা বাণিজ্য হুমড়িকে পড়লে দোকানদার শুধু ক্ষতিগ্রস্ত হবে না, দোকানদারের সাথে প্রোডাকশন ইউনিট ক্ষতিগ্রস্ত হবে। যে চেইন অফ ডিস্ট্রিবিউশন, বিশাল চেইন অফ ডিস্ট্রিবিউশন, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে মনে করেন বাংলাদেশের ভিতরেই, প্রোডাক্ট তৈরি হচ্ছে চট্টগ্রামে, প্রোডাক্ট যাচ্ছে ঢাকায়, ঢাকা থেকে আসছে সিলেটে, সিলেট থেকে যাচ্ছে বিভিন্ন উপজেলায়, উপজেলা থেকে যাচ্ছে ছোটোখাটো বাজারে। এই সবগুলোই হচ্ছে একটা চেইন অফ কমান্ড, চেইন অফ ডিস্ট্রিবিউশন। এই চেইন অফ ডিস্ট্রিবিউশনের টোটাল চেইন অফ ডিস্ট্রিবিউশন নষ্ট হয়ে যায়। একটা প্রোডাক্টের সাথে কত লক্ষ লোক যে জীবন নির্বাহ করে তার কোনো হিসাব নেই। একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন এবং প্রোডাক্টটাকে কাস্টমারের হাতে পৌঁছেও দেওয়া, মার্কেটিং পর্যন্ত, মার্কেটিং মানে শুরু হয় অ্যাকচুয়ালি প্রোডাকশনের আগে এবং শেষ হয় কনজামশনের পরেও। হ্যাঁ, সেই চ্যানেলে অনেক মানুষ জড়িত থাকে, অনেক মানুষের কর্মসংস্থান জড়িত থাকে, এরা কিন্তু সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, এদের জন্য সরকার কোনো টাকা পয়সা দেয় না, সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা দেওয়া হয় এরকম কোনো বেতন ভাতা নেই, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিজীবী হিসাবে পে চেক দেওয়া হয়, সেই পে চেক নেই। এরা নিজের ইনভেস্টমেন্ট করে, নিজে জব ক্রিয়েট করে, এই জব ক্রিয়েট করে এখানে আরও 10 জন, 5 জন, 2 জন, 3 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন লোক এমপ্লয় করে এবং এমপ্লয়মেন্টের মাধ্যমে সারা ইকোনমিকে তারা চালায়। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে টোটাল ব্রেকডাউন হয়ে যায় যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট প্লেস খোলা না থাকে। আমরা মেগা সিটির কথাগুলো জানি আমরা, যে মেগা সিটিতে এমনও বলা হয় যে দোকানের চাবি একজন হয়তো 20 বছর আগে হারাই ফেলছে, আর চাবির দরকার হয় না, অর্থাৎ 24 ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেই কনজামশন বাড়বে, আর কনজামশন বাড়লেই প্রোডাকশন বাড়বে, এভাবেই চলবে। আমাদের মরহুম অর্থনীতিবিদ সাইফুর রহমান সাহেব একজন বিশাল অর্থনীতিবিদ ছিলেন। হ্যাঁ, উনি মজা করে সুন্দর সুন্দর কথা বলতেন। একটা সাক্ষাৎকারে উনি বলছিলেন 91-এ পরে যখন ক্ষমতায় গ্রহণ করে ইকোনমিকে সাথে সাথে চাঙ্গা করে ফেললেন, তখন একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমি জানি কিভাবে কি করতে হয়। এই জিনিসটা শিখিয়ে দিয়েছে কেইন্স 1930 সালে যখন মহামন্দার সময়, তখন বলছিল যে মহামন্দার সময় ইকোনমিকে চাঙ্গা করতে হলে সরকারি খরচ বাড়াতে হবে, সরকারি খরচ বাড়লে অটোমেটিক ইকোনমিক চাঙ্গা হয়ে আসবে। তো সাইফুর রহমান সাহেব বলেছিলেন আমি যখন কিছু করার থাকবে না তখন মাদ্রাসা বানানো শুরু করে দেবো। লাভ কি হবে? লাখ উপরে রটওয়ালা রটের দাম পাবে, বালুওয়ালা বালুর দাম পাবে, সিমেন্টওয়ালা সিমেন্টের দাম পাবে, মজুরি যারা দিচ্ছে মজুরি পাবে, এবং এরা গিয়ে লবণ কিনবে, চাল কিনবে, আটা কিনবে, দুধ কিনবে, আলটিমেটলি ইকোনমি চাঙ্গা হয়ে উঠবে। এইটা হচ্ছে ইকোনমিক্সের সিস্টেম, একটা হচ্ছে বাজারের সিস্টেম। আমাদের যারা প্রশাসক আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন বা প্রশাসনে যারা আছেন, তাদের এইসব জিনিস না জানার কথা না, কিন্তু দেখা গেল যে কিছুদিন আগে এই সমস্যাটা ছিল, আবার ঈদের জন্য এটা অফ করা হলো, আবার ঈদের পরে আবার চালু করা হয়েছে এই সান্ধ্য আইনটা, ব্যবসা বাণিজ্যের এই সান্ধ্য আইনটা আমাদের অর্থনীতির কপালে পেরেক ঠুকছে, এই সান্ধ্য আইনটা আমাদের কোমর ভেঙে দিচ্ছে। এই জিনিসটা আমাদের উপলব্ধি করা উচিত। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের যারা রাজনীতি করেন তারা রাজনীতি বুঝেন ভালো, অর্থনীতি বুঝেন বলে মনে হয় না। যদি মনে হতো তাহলে সরকারি দল বিরোধী দলের মধ্যে অবশ্যই লোকজন থাকতো কথাবার্তা বলার, কেউ কথা বলছে না, সুতরাং আমাদেরকে বলতে হচ্ছে। এই যে ব্যাপারটা দেখেন, এইবার কোরবানি বাজারটা খুব খারাপ ছিল। হ্যাঁ, মানুষ খামারিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। 1 লাখ টাকার গরু হয়তো 50,000 টাকা বিক্রি করতে হয়েছে যদি তার ফান্ডে ক্রাইসিস থাকে, না হলে গরু নিয়ে আবার রিটার্ন হয়েছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের হাতে টাকা ছিল না। যে টাকাটা বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে আসছে, সেই টাকা দিয়ে মানুষ গরু কিনেছে, কিন্তু এই দেশের মানুষের ক্রিয়েটেড ইনকাম ছিল না মোটেই। এর কারণটা ছিল কি? কারণটা ছিল এই সান্ধ্য আইন। এই সান্ধ্য আইনটা চালু হয়েছিল, চালু হওয়ার পর থেকেই আলটিমেটলি শুরু হয়ে গেছিল এই সমস্যাটা। তারপর দেখেন এই যে 7টার সময়, এর মধ্যেও ইলেকট্রিসিটি থাকে না কত সময়। একটা মার্কেটে যখন ইলেকট্রিসিটি থাকে না তখন এই মার্কেটের কি দশাটা হয়?
একটু চিন্তা করে দেখেন। তারপরও আমাদের কথা হচ্ছে যদি আপনি কারেন্ট সেভ করতে হয় তাহলে একটু ক্যালকুলেশন করে বসেন, খাতাপত্র নিয়ে বসেন। মার্কেটে যে হাজার হাজার লোক হাঁটে, কারো মাথার উপর ফ্যান থাকে না, কারো বাসায় লাইট থাকে না। এই লোকগুলা যখন বাসায় আসবে তখন বাসায় আসার পরে তার ফ্যান লাগবে, লাইট লাগবে, এসি লাগবে, এবং কনজামশনটা বাড়বে না কমবে আপনারা হিসাব করে দেখেন। মার্কেট প্লেসে আপনি দেখছেন মার্কেটে কারেন্ট ক্ষয় হচ্ছে। এই কারেন্ট আসলে কতজন পার ক্যাপিটা, কতজন একটা মাথাপিছু মার্কেটে যে পরিমাণ লোক থাকে তাদের হিসাবে মাথাপিছু কত কনজিউম হচ্ছে এটা একটু ক্যালকুলেশন করেন। হ্যাঁ, প্রশাসনে বা মিনিস্ট্রিতে তো ক্যালকুলেশন করার লোকের অভাব নাই। আপনারা দয়া করে ক্যালকুলেশন করে দেখেন যে এনার্জি সেভ হচ্ছে না কনজিউম হচ্ছে বেশি এই শান্ত আইনের ফলে। এই শান্ত আইনের ফলে ইকোনমিকটা ভেঙে পড়ছে, পাশাপাশি এনার্জি সেভ হচ্ছে না। আমাদের কথা হচ্ছে যে আপনি এনার্জি দিতে পারেন না পারেন, মার্কেটটা ওপেন রাখেন, প্রত্যেকে যার যার মতো করবে। আমরা সাইফুর রহমান সাহেবের সময় দেখেছি অর্ধেক ইলেকট্রিসিটি নিয়ে, অর্ধেক সময় লোডশেডিং দিয়েও উনি মার্কেট বন্ধ করার চিন্তা করেন নাই। এরকম কোনো রুলস আসে নাই যে মার্কেট বন্ধ করতে হবে। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, সরকার আসলে মানুষকে খাওয়াতে পারে না, এটা কোনো সিস্টেম না, এটা একটা মানে এক ধরনের পলিটিক্যাল একটা স্ট্যান্ডবাজি বলা যায়। হ্যাঁ, সরকার যদি বলে যে আমি কার্ড দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, একটা বৃহৎ ইকোনমি, যেটা যে আমেরিকার মতো ইকোনমি যেখানে $39 ট্রিলিয়ন লোন আছে তাদের, তারাও মানুষকে করোনার সময় দেখা গেছে সাপোর্ট দিয়েছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না। সুতরাং একটা মানুষের একটা ফ্যামিলির খরচ কত মাসে? এটা কি 2,000 টাকা, কার্ডের 2,000 টাকা, না 2,500 টাকা, না অনেক বেশি? এই টাকাটা তো মানুষকে ইনকাম করতে দেন। আরেকটা বিষয় চিন্তা করেন, এমপ্লয়মেন্টের যে সুযোগ আমাদের দেশে, সেলফ এমপ্লয়েডের সুযোগ, এই যে রাস্তায় বেন্ডিং, স্ট্রিট বেন্ডিং, হ্যাঁ, হকাররা ব্যবসা করছে, কারো যদি কোনো কিছু চাকরি চলে যায়, ব্যবসা নষ্ট হয়ে যায়, সে যদি বিদেশ ফেরত হয়, তার যাওয়ার জায়গাটা কোথায়? হ্যাঁ, তার হয়তো তখন আর শরীরে শক্তি থাকবে না, সে গিয়ে লেবারে কাজ করতে পারবে না। তখন তার উচিত হচ্ছে, তার একমাত্র পথ হচ্ছে মার্কেটে বের হওয়া, হ্যাঁ, ফুটপাতে বেচা কিনা করা, এইটা দিয়ে তার ফ্যামিলি চালানো। এইটা মানুষ চালাচ্ছে। কিন্তু আপনি যে শান্ত আইন করলেন, মানুষ মার্কেটে আসার সাথে সাথে মার্কেট বন্ধ হয়ে গেল। আলটিমেটলি লাভ কি হলো? এই লোকগুলা খালি হাতে বাসায় যাচ্ছে। খালি হাতে বাসায় যাওয়ার ফল কি হবে? এদেশে চুরি চামারি দেখেন, এগুলা বেড়ে গেছে কিন্তু। হ্যাঁ, রাস্তা এই ঈদের সময় প্রচুর চুরি চামারি হয়েছে, প্রত্যেকটা বাসায় চুরি চামারি হয়েছে, এগুলো বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে আপনার ইনকামের পথটা আপনারা বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আমরা বলি যে এই দেশে রিক্সা ছিল একটা বাহন। দেখা গেল অনেক সময় দেখা গেছে, বিভিন্ন সাক্ষাৎকারও দেখেছি আমরা, যে অনেক সময় মাস্টার ডিগ্রি হোল্ডার, সে চাকরি পাচ্ছে না, সে রিক্সা চালাচ্ছে, ক্ষতির কিছু নাই, অপমানের কিছু নাই, আলটিমেটলি তার ফ্যামিলিকে চালাতে পারছে। তারপর ছিল সুইসাইড করা, সে সুইসাইড থেকে সে মানে বাঁচতে পারছে এবং ভালো একটা ভবিষ্যতে আশা করছে। আজকে রিক্সা চালাচ্ছে, ভবিষ্যতে হয়তো বড় দামি গাড়ি চালাবে। এই সুযোগটা, তার বেঁচে থাকার এই সুযোগটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। এই যে শান্ত আইনের ফলে মানুষ চলাফেরা করবে না, রিক্সার ডিমান্ড থাকবে না, উবারের ডিমান্ড, হাজার হাজার মানুষ উবারে চলে, হাজার হাজার মানুষ এমপ্লয়েড হচ্ছে উবারে, শিক্ষিত বেকাররা এমপ্লয়েড হচ্ছে উবারে। আপনারা সেই পথটাও বন্ধ করে দিচ্ছেন, কারণ রাস্তায় মানুষ চলাফেরা না করলে উবারের ডিমান্ড থাকবে না, রিক্সার ডিমান্ড থাকবে না, ফুটপাতের ডিমান্ড থাকবে না, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানের ডিমান্ড থাকবে না, বড় প্রতিষ্ঠানগুলো চলবে না, এবং প্রোডাকশন ইউনিটগুলো চলবে না, প্রতিষ্ঠানগুলো লে অফ হবে, ব্যাংকের টাকা ইনস্টলমেন্ট দিতে পারবে না, ব্যাংক আস্তে আস্তে তাকে দেউলিয়া ঘোষণা করবে এবং তাকে ব্যবসা থেকে বের করে দিয়ে আলটিমেটলি সে উপায়ান্তর না দেখে হয়তো জাহাজে করে বিদেশ যেতে গিয়ে রাস্তায় গিয়ে মারা যাবে। এই জিনিসগুলা আপনাদের যারা নীতি নির্ধারণ করছেন তাদেরকে একটু চিন্তা করা দরকার, চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। এই সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারেন তাহলে দেশ রক্ষা হবে, আর যদি নিতে না পারেন তাহলে দেশ রক্ষা করার কোনো পথ নাই। আপনাদের ভুল সিদ্ধান্ত এই দেশকে বিরাট বিপদের মধ্যে ফেলে দেবে। আমি সরকারি দলে যারা আছেন, মাননীয় বিরোধী দলের যারা সদস্য আছেন, সবাইকে অনুরোধ করব দয়া করে বিষয়টা নিয়ে একটু ভাবেন। যে ঘটনাটা ঘটেছে, আপনাদের কথাবার্তা কিছুই শোনা যাচ্ছে না, আপনারা চুপচাপ, মনে হচ্ছে যে এনার্জি সেভ হচ্ছে, আপনারা আরামে ঘুমাচ্ছেন। আরামে ঘুমার জন্য জীবন না, পেটে ক্ষুধা থাকলে ঘুমানো যায় না, ঘুম আসে না। ফ্যামিলির মেম্বারদের ভরণ পোষণের দায়িত্ব ফ্যামিলির হেডের, হ্যাঁ, ফ্যামিলির সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব, এগুলা পালন করতে পারে না মানুষ চরম বিপদে পড়ে যাচ্ছে। আপনারা দয়া করে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়কে হস্তক্ষেপ করেন এবং মার্কেট প্লেস সবগুলো ওপেন করেন। আপনারা ইলেকট্রিসিটি দিতে পারেন আর না পারেন, মানুষ হারিকেন দিয়ে ব্যবসা করবে। আমরা অনেক সময় গ্রামে দেখেছি, আগে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন দেখেছি যে
একটা গ্রাম পুরা অন্ধকার থাকতো, কিন্তু টিম টিম করে আলো জ্বলতো কোথায়? মার্কেট প্লেসে। এই মার্কেট প্লেস অনেক রাত খোলা থাকতো, হ্যাঁ, মানুষ আসা যাওয়া করতো, বেচা কিনা করতো। এইটা বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব, আমাদের সমাজ শেষ হয়ে যাবে, সভ্যতা শেষ হয়ে যাবে। আপনারা এই ব্যাপারটাকে গুরুত্ব নিয়ে দেখবেন, এই আশা করছি। দর্শকদের মতামত প্রয়োজন, আপনাদের প্রয়োজন মতামত তৈরি করা, এবং বিষয়টা নিয়ে আপনারা সবাই কলমের যুদ্ধ চালানো, কথার যুদ্ধ চালানো, এগুলো চালানো দরকার। সবাইকে আহ্বান রেখে আমার কথা আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামীতেও বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্য আমাদেরকে এগিয়ে যাওয়াতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।